এটা একটা গল্প। সাকুর যে একজন শয়তান, কিন্তু তার চোখের সামনে তার বাবাকে কেউ খুন করে ফেলে। সাকু কসম খায় যে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। এরপর সাকুর সাথে অনেক ঘটনা ঘটে। তাহলে দেখার মতো হবে যে সাকু কি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে কি না। চলুন শুরু করি। গল্পের শুরুতে আমরা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখি। এখানে দেখানো হয় যে ডিমনরা সবসময় মানুষ মেরে চারপাশে ধ্বংসযজ্ঞ চালাতে ভালোবাসে। কিন্তু এই ডিমনদের মোকাবিলা করার জন্য একজন মানুষ আসে যার নাম ছিল মোমোতারো। এরপর ডিমন আর মোমোতারোর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। তারপর আমরা অন্য দৃশ্যে চলে যাই, যেখানে একজন বলে, সিনিয়র, আপনাকে ওই জিনিস ধ্বংস করে দিতে হবে। কিন্তু সিনিয়র বলে, মাফ করো স্যামি, কিন্তু আমি এটাকে বাঁচিয়ে কোনো ভুল করছি না। তারপর আমরা বর্তমান সময়ে টোকিও শহরের দৃশ্য দেখি। এরপর দেখা যায় আমাদের মেন ক্যারেক্টার সাকু। তার রুম দেখে বোঝা যায় সাকুর বন্দুকের প্রতি ভীষণ শখ আছে এবং মনে হয় যে যেন সে কোনো বন্দুক বানাচ্ছিল। আমরা জানতে পারি সাকুকে তার ক্লাসমেটের সাথে ঝগড়া করার কারণে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তখন সাকুর বাবা আসে এবং রাগে তাকে ঘুষি মারে আর জিজ্ঞেস করে, তোমাকে কেন স্কুল থেকে বের করে দিয়েছে? সাকু বলে, চুপ করো বুড়ো। বাবা বলে, তুমি তোমার বাবার সাথে এমনভাবে কথা বলবে? তারপর সে জিজ্ঞেস করে, তোমার রুমে এত অস্ত্র কেন রাখা? সাকু বলে, আমি নতুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, কারণ তোমার মদের দোকান এখন আর বেশি চলে না। বাবা বলে, তুমি যেমন একজন ছেলে যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, সে ব্যবসা করতে পারবে বলে আমার মনে হয় না। সাকু বলে, জানো, এটা শুনে আমি খুব খুশি হই যে আমি তোমার আসল ছেলে নই। এর আগে বাবা কিছু বলার আগেই তার কাছে একটা কল আসে। সাকুর বাবার শৈশবের একটা সুন্দর ছবি দেখা যায়, আর সাকু একা বসে ভাবে, যদি কোনো ধনী পরিবার আমাকে দত্তক নিত তাহলে কত ভালো হতো। এরপর সে তার শুটিং প্র্যাকটিস শুরু করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা বিস্ফোরণ হয়। ধোঁয়ার ভেতর থেকে একটা অদ্ভুত ছায়া এসে সাকুর এক বন্ধুকে ধরে নিচে মাটিতে ছুঁড়ে ফেলে। এরপর ধোঁয়া থেকে একজন লোক বেরিয়ে এসে সাকুর সামনে দাঁড়ায়। তখনই সাকুর বাবা গাড়ি নিয়ে আসে তাকে বাঁচানোর জন্য এবং তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। ওই লোকটা গাড়ির ধাক্কা খেয়েও বেঁচে থাকে। পালাতে পালাতে সাকু জিজ্ঞেস করে, ওই লোকটা আমাদের পিছু নিচ্ছে কেন? তুমি কি তার কাছ থেকে ঋণ নিয়েছ? বাবা বলে, শোনো, আমি যা বলবো সেটা শুধু একবার বলবো সাকু, তুমি এক শয়তানের বংশধর। এরপর বাবা গাড়ি থেকে নেমে যায় এবং বলে, আমাদের দ্রুত এখান থেকে পালাতে হবে। হঠাৎ গাড়ি বিস্ফোরিত হয়। তারপর বাবা দেখে সাকু নেই আর সে কারখানার ভেতরে ঢুকে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সাকু এক অদ্ভুত ফাঁদে আটকা পড়েছে। তার সামনে লোকটা এসে বলে, তুমি এক শয়তান, আমাদের অস্তিত্বের জন্য হুমকি, আমি তোমাকে শেষ করতে এসেছি। এই লোকটার নাম স্যামি। তুমি হয়তো মনে করতে পারছো এটা সেই লোক যাকে আমরা আগেও দেখেছিলাম। সাকু অবাক হয়ে দেখে যে গাড়ির ধাক্কা খাওয়ার পরেও লোকটা একদম ঠিক আছে। তখন সাকুর বাবা এসে বলে, ডিমন আর মোমোতারোর মধ্যে শতাব্দী ধরে যুদ্ধ চলছে। মোমোতারো পরিবার একটা সংগঠন তৈরি করেছিল। এরপর এই সংগঠনকে ভয় পেয়ে ডিমনরা মানুষের ছদ্মবেশে তাদের মধ্যে বাস করতে শুরু করে। এরপর সাকুর বাবা ওই লোকটার সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। লোকটা তার অস্ত্র বের করে আনে এবং সাকুর বাবার দিকে আক্রমণ করতে ছুটে যায়। যখন তাদের অস্ত্র একে অপরের সাথে ধাক্কা খায়, তখন প্রচণ্ড ঝড়ো বাতাস বইতে শুরু করে। কিন্তু সাকুর বাবা স্যামিকে নিচে ফেলে দেয়। আমরা জানতে পারি যে এই যে শক্তি দিয়ে এই অস্ত্র বানানো হয়, সেটা শুধু মমতার ও রক্তের মানুষই ব্যবহার করতে পারে। আমরা আরও জানতে পারি যে সাকুর বাবা আগে মমতার সংগঠনের একজন সদস্য ছিল এবং এই লোকটা ছিল তার জুনিয়র। এটা শুনে সাকুর চোখ বিস্ফোরিত হয়ে যায়। স্যামি বলে, সিনিয়র, আপনার কি মনে হয় না যে আপনি এক ডিমনকে বড় করে ভীষণ বড় ভুল করেছেন? এরপর সাকুর বাবা স্যামির দিকে ঝাঁপিয়ে পড়ে। এরপর এই দুজনের মধ্যে একদম দারুণ ফাইট শুরু হয়ে যায় এবং সাকু বুঝতেই পারে না যে আসলে এসব কি হচ্ছে। স্বামী জিজ্ঞেস করে, সিনিয়র, আপনি শেষ পর্যন্ত এই শয়তানকে রক্ষা করছেন কেন, যে শুধু মানুষের প্রাণ নিতে চায়? কিন্তু সাকুর বাবা স্বামীকে দূরে ঠেলে দেন। কিন্তু এরপর স্বামী সাকুর বাবার আঘাত থেকে বাঁচিয়ে তাদের উপর একটি ভয়ানক আক্রমণ করে, যার ফলে তিনি অনেকটাই আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এটা দেখে সাকুর মাথা গরম হয়ে যায় আর স্বামী এখানে বলে, আপনাকে কি মনে হলো সিনিয়র আপনি আমাকে হারাতে পারবেন না? কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন স্বামী সাকুর দিকে এগোতে থাকে, তখন সাকুর বাবা এমন অবস্থাতেও স্বামীকে থামানোর চেষ্টা করেন। স্বামী জিজ্ঞেস করে, আপনি এখন এই শয়তানকে বাঁচাতে চান? সাকুর চোখে তখন রক্ত নেমে আসে। সে প্রচণ্ড রেগে যায়। সে বলে, শেষ পর্যন্ত এ আমার বাবাকে মারতে চেষ্টা করলো কিভাবে? আমি এর প্রাণ নিয়ে নেব।
আর এই বলেই সে নিজের ডিমনের শক্তি হারাতে শুরু করে, কিন্তু স্বামী কোনো রকমে তার থেকে বেঁচে যায়। এরপর সে সামনে তাকিয়ে দেখে যে সাকু পুরোপুরি এক শয়তান হয়ে গেছে। স্বামী বলে ডিমনরা নিজের রক্তকে ম্যানিপুলেট করে অস্ত্র বানায়। এরপর সাকু তার ব্লাড ডিমন আর্ট ব্যবহার করে অনেকগুলো কাঁটা তৈরি করে, আর সেই দৃশ্যটা দেখতে দারুণ লাগে। তারপর সে এই কাঁটা দিয়ে স্বামীর দিকে ফায়ারিং শুরু করে। আমরা দেখি স্বামী খুব কষ্টে সেই আক্রমণগুলো থেকে বাঁচছে। এরপর সে সাকুর এই ভয়ানক আক্রমণ থেকে বাঁচতে দৌড়াতে শুরু করে, তারপর লাফিয়ে সাকুর উপর আক্রমণ করে, যাতে একটা বড় বিস্ফোরণ হয়। কিন্তু ঠিক পরের মুহূর্তেই সাকু ধোঁয়া থেকে বেরিয়ে এসে স্বামীকে আঘাত করে অনেক দূরে ফেলে দেয়। তারপর সে তার উপর পা রেখে স্বামীকে শেষ করার জন্য প্রস্তুত হয়। এরপর সেই কারখানায় একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এখানে অনেক কিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু আমরা দেখি যে স্বামী তখনও বেঁচে আছে। হয়তো সে সেই আঘাত স্বামীর উপর দেয়নি। এরপর আমরা দেখি সাকু আবার নিজের মানবরূপে ফিরতে শুরু করে, আর নিজেকে দেখে বলে, এসব কি হয়ে গেল? স্বামী তাকে শেষ করার জন্য প্রস্তুত ছিল। সে সাকুর দিকে এগুতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমরা দেখি সেই তলোয়ার যেটা কারোর বুকে ঢুকানো ছিল, সেটা সাকুর নয় বরং তার বাবার। তারপর আমরা সাকুর বাবার হাসি মুখ দেখতে পাই। তিনি স্বামীকে বলেন, আমি যতটা সময় এই শয়তানের সাথে কাটিয়েছি সেটা আমার জীবনের সবচেয়ে সুখের সময় ছিল। আর যেহেতু এই কারখানায় বিস্ফোরণ হয়েছে, তাই এখন সেখানে মানুষের ভিড় জমতে শুরু করে, তাই স্বামী সেখান থেকে চলে যায়। কিন্তু সাকুর বাবার অবস্থা তখন খুব খারাপ হয়ে গেছে। তিনি শেষ নিঃশ্বাস নিতে নিতে বলেন, আমি তোমার সাথে শেষবার কথা বলতে চাই। ওরা লোকজন শুধু তোমাকে মারতে আবার আসবে, কারণ তুমি একজন শয়তান। আর এখন আমি তোমার খেয়াল রাখার জন্য তোমার সাথে থাকবো না, কিন্তু তুমি এতটাই শক্তিশালী হয়ে ওঠো যাতে নিজের খেয়াল নিজে রাখতে পারো, আর কেউ যেন তোমার সুখ কেড়ে নিতে না পারে। কিন্তু সাকু কাঁদতে কাঁদতে বলে, আমাকে আপনার এই ফাইনাল ড্রামাটিক স্পিচ শুনতে হবে না। আপনি আমাকে ছেড়ে এইভাবে যেতে পারেন না। আমাকে আপনাকে অনেক কথা বলার বাকি আছে। এখানে তার বাবা তাকে থামিয়ে বলেন, কাশ মানুষ আর শয়তান একসাথে থাকতে পারত, যেমন এই সময় আমরা আছি। কিন্তু এই বলেই তিনি নিচে লুটিয়ে পড়েন, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সাকু বলে, না, এটা হতে পারে না। আপনি এইভাবে যেতে পারেন না। আমাকে আপনার কাছে ক্ষমা চাইতে হবে। আমি বলেছিলাম যে এটা আমাকে খুশি করে যে আপনি আমার আসল বাবা নন, কিন্তু এটা সত্যি নয়। আপনি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারেন না। বাবা, কিছু বলুন, আমাকে বকুন, কিন্তু প্লিজ কিছু বলুন। আর এই বলেই সাকু কাঁদতে থাকে। দেখুন, এই দৃশ্যটা অনেক স্যাড ছিল, কিন্তু ঠিক পরের মুহূর্তে তার পিছনে একজন লোক এসে সাকুর ঘাড়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়, আর বলে, তুমি তো এখনও খুব নিষ্পাপ। এরপর আমরা কিছু অদ্ভুত লোক দেখি, যারা একদম মমির মতো দেখতে, এবং সম্ভবত এরা মমতা অর্গানাইজেশনের হেড। তবে দেখতে যেমন, বোঝা কঠিন যে এরা আসলে কি। তবে তারা বলে, মানবজাতি যেন কখনো না জানতে পারে যে ঘুমন্ত শয়তানও আমাদের মধ্যে বাস করে। আমরা এই পৃথিবীতে থাকা সব শয়তানদের শেষ করে দেব। এরপর সমুদ্রের ধারে আমরা একজন মানুষকে দেখি, যে বলছিল অনেকদিন পরে কেউ এতে সফল হয়েছে। তারপর আমরা সাকুর সাথে আরও কিছু ডিমন দেখতে পারি, আর সেই মানুষটা কথা বলছিল সেই লোকের সাথে যে সাকুকে অজ্ঞান করেছিল, এখনও বেঁধে রেখেছে। সেই লোকটি মেয়েটিকে বলে, এই ছেলেটি তো এর মধ্যে নেই। তখনই আমাদেরকে একটা দৃশ্য দেখানো হয় যেখানে ছোট্ট সাকু পার্কে খেলছে। তখনই তার বাবা এসে বলে, চলো সাকু, এখন আমরা বাড়ি যাব। সাকু বলে, আপনি আমাকে আপনার পিঠে বসে নিয়ে যাবেন না? কিন্তু ঠিক পরের মুহূর্তে সে দেখে তার চোখের সামনে তার বাবাকে কেউ হত্যা করে, এবং এটি দেখতে দেখতেই সাকুর জ্ঞান ফিরে আসে। তখন সে তার পাশেই মহাশয়কে দেখে, যিনি এক্সারসাইজ করছিলেন। এরপর সেই লোক বলে, আমি তোমাকে একটা কথা বলে দিই, আমি একদমই অপদার্থ লোক পছন্দ করি না। যাই হোক, এই ব্যক্তির নাম নাইতো, এবং সেও সাকুর মধ্যে একজন ডিমন। আর সে সাকুকে বলে তার বাবার দেহ একটা নিরাপদ জায়গায় আছে, মাহফুজ রাখা আছে। এবং এরপর সামনে একটা বোর্ড নিয়ে আসে, এবং এই লোকটা নিজের পোশাকে মিলার গ্লাভস পরেছিল, যেহেতু এগুলোর মাধ্যমে সে নিজের কাজ দ্রুত করতে পারে। আর এখন নেইতো সাকুকে বলে যে মোমুতারো অর্গানাইজেশনের লোকেরা এলেক লিমিট ব্যবহার করতে পারে, এবং তারা সেই এলেক লিমিট সেফ প্যাস ক্রিয়েট করতে পারে, এবং তাদের শুধু একটাই উদ্দেশ্য থাকে, ডিমান্সের মারার। আর এই কারণে তাদের মোকাবিলা করার জন্য আমরাও ডিমেন অর্গানাইজেশন তৈরি করেছি। আর নাইতো সাকুর মতোই এওয়েকেন ডিমেনদের খুঁজে বের করে, যাতে সেটা চেক করতে পারে যে এই ডিমনরা ডিমন অর্গানাইজেশনে যোগ দেওয়ার যোগ্য কিনা। এরপর সে সাকুর মুখের পটি খুলে দেয়, যাতে সে তাকে কিছু প্রশ্ন করতে পারে। কিন্তু মুখের পটি খোলার সাথে সাথেই সাকু নাইতোর উপর রাগ করতে শুরু করে, আর এটা দেখে নাইতো সাকুর 1 পয়েন্ট মাইনাস করে দেয়, এবং বলে, তোমার মাথা আছে কিনা জানি না, আমি তোমাকে এত কিছু বুঝালাম, তাও কিছু বুঝলে না নাকি? কিন্তু সাকু বলে, বকবক করা বন্ধ করো আর এই রশিগুলো খুলো। কিন্তু এরপর সাকু গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে এবং হাসি মুখে বলে, প্লিজ আপনি আমার এই রশিগুলো খুলে দিন, কারণ আমাকে সেই লোকটাকে মারতে যেতে হবে যে আমার বাবাকে হত্যা করেছে। কিন্তু নাইতো বলে, ঘৃণ্যভাবে হাসা বন্ধ করো, আর আমার মনে হয় না তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনবে, তাই আমাকে এখন অন্য রাস্তা অবলম্বন করতে হবে।
পরের মুহূর্তেই নাইতো নিজের দাই দিয়ে সাকুর গলা চেপে ধরে এবং বলে যে কোনো প্রাণীর আসল রূপ তখনই বের হয় যখন সে মৃত্যুর খুব কাছাকাছি থাকে। আমরা দেখি এখানে সাকুর প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করে, তার নাক এবং চোখ থেকে রক্ত বের হতে থাকে। আর কিছুক্ষণ পর নাইতোর মনে হয় সাকু মরে গেছে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই আমরা দেখি সাকুর ব্লাড ডিমান্ড সক্রিয় হয়ে যায় এবং নাইতো এই আক্রমণ থেকে বাঁচতেই সাকু তার সামনে নিজের ডিমান্ড ফর্মে দাঁড়িয়ে যায়, বন্দুক হাতে নিয়ে। এরপর সে তার উপর ফায়ার করতে শুরু করে। সাকুর মনে হয় এখানে সে জিতে গেছে, কিন্তু আমরা দেখি নাইতো সাকুর আক্রমণের পরও পুরোপুরি ঠিকঠাক আছে। সে নিজের ব্লাড ডিমান্ড আর্ট ব্যবহার করে সাকুর আক্রমণ ব্লক করে দিয়েছে। কিন্তু পরের মুহূর্তেই সাকু আবার নাইতোর ওপর আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঠিক পরের মুহূর্তে নাইতো জানি না কি করে সাকু হেরে যায়। এরপর যখন সাকুর জ্ঞান ফেরে, সে নিজের হিউম্যান ফর্মে থাকে এবং তার কিছুই মনে থাকে না যে সে নিজের ডিমান্ড ফর্মে কি করেছে। তখন নাইতো তাকে বলে, ফুল ডিমান্ড ফর্মে এলে তোমার কিছুই মনে থাকে না তুমি কি করেছ। কিন্তু আমরা দেখি নাইতো নিজের হিউম্যান ফর্মে থেকেও ঠিকঠাক নিজের ডিমান্ড পাওয়ার ব্যবহার করেছে, কিন্তু সাকুর কিছুই বুঝে আসছিল না কি হচ্ছে। ঠিক তখনই নাইতো বলে, তুমি কি করেছ। তবে সাকু তখন বুঝে গেছে যে নাইতো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই সে তার সামনে মাথা নত করে বলে, প্লিজ আপনি আমাকে আপনার চেলা বানিয়ে নিন। আমি শক্তিশালী হতে চাই যাতে আমি আমার বাবার প্রতিশোধ নিতে পারি। কিন্তু নাইতো বলে, একদমই না, কারণ তুমি এক নম্বরের বোকা যে না নিজের মাথা ব্যবহার করতে চায় না নিজের শক্তি। এরপর সে সাকুকে শেষ করে দেওয়ার জন্য নিজের ডিমান্ড পাওয়ার সক্রিয় করে এবং তাই সাকু নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। কিন্তু আসলে সে পালা ছিল না, বরং সে ফিরে নাইতোর উপর আক্রমণ করতে যাচ্ছিল। নাইতো নিজে ছাতাকে ধারালো করে নেয় এবং ভাবে এ তো আসলেই এক নম্বরের বোকা। কিন্তু তখনই সাকু সেই ছাতার কাঁটা এড়িয়ে নিজের হাতকে বন্দুক বানিয়ে নাইতোর উপর আক্রমণ করে যাতে একটা বিস্ফোরণ হয়। কিন্তু এরপর আমরা দেখি নাইতো সাকুর আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। ধীরে ধীরে সাকু নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে থাকে, তাই নাইতো সাকুকে শেষ করে দেওয়ার জন্য নিজের ব্লাড ডিমান্ড ব্যবহার করে। কিন্তু সাকু নিজেকে নিয়ন্ত্রণ করে বলে, আমি হার মানব না। এটা দেখে নাইতো অবাক হয়ে যায় যে এই ছেলে নিজের উপর নিয়ন্ত্রণ নিয়েছে। সে সাকুকে জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে করলে। সাকু বলে, আমার একদমই জানা নেই ডিমনের ব্লাড কিভাবে কাজ করে, কিন্তু তুমিই বলেছিলে যে আমাদের এই ব্লাড নিয়ন্ত্রণ করতে হয়। আমি দেখেছি তুমি কিভাবে নিজের রক্ত দিয়ে ছাতা বানালে, আর এরপর আমি তোমাকে কপি করেছি। আমার জানা নেই আমি এটা কিভাবে করেছি, কিন্তু আমি নিজের হাতে ইচ্ছা করে একটা অস্ত্র বানাতে চেয়েছি এবং সেটা অস্ত্র হয়ে গেছে। নাইতো কিছুতেই বুঝতে পারে না যে এত বোকা একজন লোক কিভাবে ডিমান্ড ব্লাড নিয়ন্ত্রণ করতে পারে, কারণ যেই ছেলে সামান্য বিষয়েও রাগে ফেটে পড়ে সে তো নিজের পাওয়ার নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ ডিমান্ড ব্লাড নিয়ন্ত্রণ করতে হলে মাথা শান্ত রাখতে হয়। আর আমরা যদি তা না করি তবে আমরা নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বার্সার্ক মোডে চলে যাব। কিন্তু সাকুর ক্ষেত্রে উল্টো, যখন সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন সে নিজের পাওয়ার ঠিকভাবে ব্যবহার করতে পারে এবং সে নিজের বার্সার্ক মোডকেও নিজের পায়ের তলায় চাপা দিতে পারে, তারপর নিজের ইচ্ছে মতো নিজের ডিমান্ড পাওয়ার ব্যবহার করতে পারে। নাইতো বুঝতে পারে না আসলে এটা কোন ধরনের পদ্ধতি নিজের ডিমান্ড পাওয়ার নিয়ন্ত্রণ করার। কিন্তু তখনই সাকু বলে, যে লোক আমার বাবাকে হত্যা করেছে সেও আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, কিন্তু এর জন্য আমাকে শক্তিশালী হতে হবে। নাইতো বলে, তুমি এখনো নিজের উপর ঠিক মতো কাবু রাখতে পারো না, আর যদি একবারও তুমি বারসাকার মোডে এগিয়ে যাও তাহলে তুমি আবার শুধু ধ্বংসই করবে। আর এরপর নাইতো সাকুর মাথায় নিজের বর্ষা মারতে, কিন্তু তারপর আমরা দেখি যে নাইতো আসলে তা করেনি, কারণ নাইতো সাকুকে নিজের চেলা বানাতে রাজি হয়ে গেছে। সাকুর তো বোঝাই হচ্ছিল না কি হচ্ছে। তাই এখন আমরা জানতে পারি যে এই সময় সাকু যেখানে আছে সেই দ্বীপের নাম হেলস ডোর গেট, যাকে উনির সীমাও বলা হয়। আর এখানে ডেমনদের জন্য একটি স্কুল আছে যার নাম রাশেসু একাডেমি, এবং এখানে ডেমনদের সামরিক ট্রেনিং হয় যাতে তারা মোমুতার অর্গানাইজেশনকে মোকাবিলা করতে পারে। আর হ্যাঁ, এই স্কুলেই সাকুকে শেখানো হবে যে কিভাবে সে তার ডেমন ব্লাডকে কন্ট্রোল করতে পারবে। এবং সাকুর হোমরুম শিক্ষক থাকবেন নাইতো। এখন সাকু এই দ্বীপে থাকবে। এই সব কথা জেনে সাকুর মাথা খারাপ হয়ে গেল, কিন্তু এরপর সে একটা প্রশ্ন করল, আমি কি সত্যিই নিজেকে এতটাই শক্তিশালী বানাতে পারবো যাতে আমি সেই লোকটাকে মারতে পারি যে আমার বাবাকে মেরেছে? নাইতো বলে, তুমি শক্তিশালী তো হতে পারবে, কিন্তু এর জন্য তোমাকে অসীম কষ্ট সহ্য করতে হবে। সাকু বলে, যত কষ্টই হোক শক্তিশালী হবার জন্য আমি সহ্য করতে রাজি। কিন্তু এরপর আমরা দেখি সাকু অবাক হচ্ছে যে তার মাথায় শিং গজিয়েছে
তারপর সাকু তার নতুন স্কুলের ইউনিফর্ম পরে প্রস্তুত হয়ে যায় আর নাইতো তাকে বলে, যদি তুমি সামান্য অকাজের বের হও তাহলে আমি তোমাকে স্কুল থেকে বের করে দেব। ঠাকুর প্রশ্নে নাইতো বলে, তোমার বাবার মৃতদেহ একটি জায়গায় নিরাপদে রাখা আছে, আর এখন এই বিষয়টা তোমাকেই ঠিক করতে হবে, তুমি কিভাবে তোমার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করবে। আর পরের মুহূর্তেই নাইতো সেখান থেকে চলে যেতে যেতে বলে, ক্লাসে পৌঁছানোর জন্য তোমার হাতে 15 সেকেন্ড আছে, আর যদি তুমি সময় মতো পৌঁছাতে না পারো তাহলে আমি তোমাকে স্কুল থেকে বের করে দেব। এটা শুনে সাকুর হুঁশ উড়ে যায়। এরপর সাকু হাঁপাতে হাঁপাতে নিজের ক্লাসে পৌঁছে যায়। নিজের নতুন ক্লাসে আসতে পেরে সাকু বেশ উত্তেজিত ছিল। নাইতো লাথি মেরে সাকুকে ভিতরে ঢুকিয়ে দেয়। নতুন ক্লাসে এসে সাকু নিজের সহপাঠীদের দেখে, আর এখানে সে একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করে যার নাম ছিল জিন। জিন বলে, আমার সঙ্গে কথা বলো না। সাকু বলে, তুমি তো বেশ অদ্ভুত আচরণ করছো, তোমার তো শিংও নেই, মানে তুমি এখনো অ্যাওয়েকেন হওনি। কিন্তু নিজের শিং দেখিয়ে জিন বলে, আমি শুধু নোসেম, আমি সবসময় আমার শিং লুকিয়ে রাখি। কিন্তু ওর কথা শুনে আকারি নামে আরেকজন বলে, যারা সবসময় শিং লুকিয়ে রাখে তারা নোসেম হয়, তাহলে কি তোমার মানে আমিও নোসেম? তখন কুইনা নামে এক মেয়ে বলে, মনে হচ্ছে এখনই আমাদের ক্লাসের লড়াই হতে চলেছে, মজা হবে। কিন্তু তখন জুজি নামে এক ছেলে বলে, ক্লাসে কোনো ধরনের লড়াই ঠিক নয়। এদিকে সাকুর ক্লাসে রুকুরো নামে একজন এবং হুমারে নামে আরেকজন মেয়ে ছিল। তখন জুজি বলে, আমাদের স্কুলের নিয়ম ঠিকভাবে পালন করা উচিত। কিন্তু তখন সাকু বলে, তোমার এই অ্যাটিটিউড আমার একদমই ভালো লাগছে না। ঠিক তখনই এই দুজনের পেছনে নাইতো এসে বলে, এখানে তোমরা মারামারি করতে আসোনি, বরং পড়াশোনা করতে এসেছো। এই দুজনে টেরও হলো না যে নাইতো কবে তাদের পিছনে চলে এসেছে। এরপর নাইতো বলে, ঠিক আছে, আজকের ক্লাস শুরু করি, আর আজ আমরা একটা খেলা খেলবো। তারপর নাইতো সবাইকে বাইরে নিয়ে আসে। এই জায়গার নাম সাডোরা ফরেস্ট। আর এই খেলায় সব স্টুডেন্টদের নাইতোকে ফাঁকি দিয়ে আবার স্কুলে ফিরে যেতে হবে। আর যদি সবাই ধরা পড়ে তাহলে খেলা শেষ হয়ে যাবে, আর যদি সময় মতো গোল কমপ্লিট না হয় তাহলে তাদের স্কুল থেকে বের করে দেওয়া হবে। যেমন তোমরা জানো, এটা কোনো সাধারণ স্কুল নয়, এখানে তোমাদের ভালোভাবে ট্রেনিং দেওয়া হবে। আমি আমার ব্লাড পাওয়ার ব্যবহার করব না, কিন্তু তোমরা তোমাদের পাওয়ার ব্যবহার করতে পারো। এই কথা শুনে জিন বলে, যদি আমরা আমাদের পাওয়ার ব্যবহার করে আপনাকে মেরে ফেলি? তখন নাইতো বলে, যদি তোমার মনে হয় তুমি সেটা পারবে তাহলে চেষ্টা করে দেখো, আর যদি সত্যি করেও ফেলো তাহলে সঙ্গে সঙ্গে তুমি গ্র্যাজুয়েট হয়ে যাবে। আর আমি জানি তোমরা সবাই এখানে নিজের লক্ষ্য নিয়ে এসেছো, আর লক্ষ্য পূরণের জন্য তোমাদের জিততেই হবে। সবাই খুব উত্তেজিত হয়ে পড়ল। তখন সাকু বলে, যদি আপনি আমার সঙ্গে লড়াই করার জন্য পুরো শক্তি দেন তাহলে আমিও আপনার সঙ্গে লড়াই করার জন্য আমার পুরো শক্তি দেব। তারপর খেলা শুরু হলো। তাদের 1 ঘন্টার মধ্যে এই জঙ্গল থেকে স্কুলে ফিরে যেতে হবে, নইলে তারা হারবে। তারপর নাইতো সঙ্গে থেকে 2টি বল বের করে জঙ্গলে ছড়ে ফেলে দেয়। খেলায় জেতার জন্য তাদের ওই 2 বলের মধ্যে একটি লাগবে, কারণ বল ছাড়া জিতলেও লাভ হবে না। কিন্তু তখন সাকু বলে, আমি এই অদ্ভুত মুখওয়ালা লোকটার সঙ্গে এক টিমে থাকতে চাই না। নাইতো বলে, যদি তুমি এই দলে না থাকতে চাও তাহলে আমি তোমাকে স্কুল থেকে বের করে দেব। তখন হুমারে সাকুকে বলে, আমি দলে তোমাকে সাহায্য করার চেষ্টা করব। শিকি খুশি হয়, কিন্তু বন্ধুরা, শিকি ছোটবেলা থেকে একটা গুন্ডা টাইপের ছেলে ছিল, এজন্য মেয়েরা তার সাথে কথা বলতো না। আর শিকি মনে করে হুমারারে অনেক কিউট একটা মেয়ে, তাই সে বলে, হুমারে আমি তোমার রক্ষা করব। যখন সে জিনের সাথে কথা বলার চেষ্টা করে তখন জিনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তার কথার কোনো রেসপন্সই দেয় না। পরের মুহূর্তেই হুমারে কাঁদতে শুরু করে আর বলে, আমাকে মাফ করে দিও, আমি যদি কোনো ভুল করে থাকি। শিকি তাকে চুপ করানোর চেষ্টা করে এবং বলে যে, কাঁদলে তোমাকে ভালো দেখায় না, তোমার হাসা করছি, তুমি হাসলে তোমাকে খুব সুন্দর দেখায়। আর বলে, একটা সুন্দরী মেয়েকে কাঁদানোর সাহস কি করে হয় জিন? কিন্তু জিন শিকিকে দলে তার সাথে কথা না বলতে, তোমাকে তো স্কুল থেকে বহিষ্কৃত করে দেবে, তাই তোমার এখনই চলে যাওয়া উচিত। শিকি বলে, আমি হাল ছেড়ে দেওয়ার মতো নই, আমাকেও একটু স্বপ্ন পূরণ করতে হবে। এরপর নাইতো গ্রুপ অনকে বনে যেতে বলে এবং তারা দুজনেই দ্রুত চলে যায়। কিন্তু আমাদের বেচারা মেয়েটা একটু দেরি করে যায়। তারপর আমরা জিনকে দেখি, যে ভাবছিল যদি সে নায়তকে মেরে ফেলে তাহলে সে তাড়াতাড়ি গ্রাজুয়েট হবে। কিন্তু তখন শিকি পেছন থেকে এসে তার উপর আক্রমণ করে। জিন নিজেকে বাঁচায় এবং বলে, আমিও তোমার মতো দুর্বলদের সাথে লড়তে করতে চাই না। কিন্তু শিকি বলে, তোমার সস্তা মনোভাব আমার মোটেও পছন্দ নয়। তাই জিন তার মাস্ক খুলে বলে, এখন হয়তো আমার তোমাকে মেরে ফেলতে হবে। শিকি বলে, তুমি তোমার ক্ষত দেখে আমাকে ভয় দেখাতে চাও? কিন্তু তারপর আমরা জিনের হাত দেখতে পাই, মনে হয় যেন তার পুরো শরীরে সেলাই আছে। জিন সেসব জায়গায় তার হাত ঢুকিয়ে সেলাইগুলো খুলে দেয় এবং তার ব্লাড দিয়ে কিছু কাটার তৈরি করে। সে বলে, যদি তুমি পালাতে চাও এটাই তোমার শেষ সুযোগ। কিন্তু শিকি বলে, যদি আমি এখান থেকে পালিয়ে যাই তাহলে আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো না। এই কথা শুনে জিন বলে, ওহ, তাহলে তুমি তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছো। সত্যি তুমি আর আমি একে অপরে ঠিক আলাবা। এরপর শিকি তার আঙ্গুল কেটে তার ব্লাড ডিমন আর্ট ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না।
শিকি বুঝতে পারে না কেন সে তার ক্ষমতা ব্যবহার করতে পারছে না, কিন্তু এরপরে সে জিনের মুখোমুখি হওয়ার জন্য এই লাঠি নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয় এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। কিন্তু জিন তার এক হামলাতেই তার হাতের লাঠি এবং পিছনের একটি গাছকে কেটে ফেলে। অন্যদিকে জঙ্গলে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পায়। ঠিক তখনই বেচারি হুঁশটা খেয়ে পড়ে যায়। বেচারি ভাবে ও কিছুই করতে পারবে না। সে বলে, না, আমার কাছে সাহায্য করার জন্য শিকি আছে। না, বেচারি আবার মনে করে সে সবসময় অন্যের উপর নির্ভর থাকে। কিন্তু আমরা তার একটু দূরেই দেখতে পাই একটি বল। অন্যদিকে আমরা দেখতে পাই যে অন্য দুটি দল এখনো জঙ্গলে বাইরে আছে, কারণ তাদের এখনো বনে যাওয়ার পালা হয়নি। শিকি এবং জিনের মধ্যে লড়াই এখনো চলছে। জিন শিকিকে পরাজিত করছে, কিন্তু তা সত্ত্বেও শিকি তার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। সে ভাবছিল এত কিছুর পরে জিন কিভাবে এত সহজে তার ক্ষমতা ব্যবহার করে, এবং তাও এত ভিন্নভাবে। যখন সেটা ভাবছিল, জিন তাকে ঘুষি মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। শিকি খুব রেগে যায় যে কেন সেখানে কিছুই করতে পারছে না। তারপর জিন শিকিকে শেষ করার জন্য তার আক্রমণ ব্যবহার করে, কিন্তু হঠাৎ করে হুমারে মাঝখানে চলে আসে এবং আক্রমণটি তাকে আঘাত করে। আমরা একটা বিস্ফোরণ দেখতে পাই, কিন্তু শিকি সময় মতো হুমারিকে বাঁচিয়ে নেয়। এরপর শিকি জিনের উপর রেগে যায়, কিন্তু হুমারে দেখতে পায় যে শিকি তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে। জিন বলছে, যদি তুমি আমার এত সহজ আক্রমণের শিকার হও, তাহলে তোমার সাথে লড়াই করার কোনো অধিকার নেই। কিন্তু তখন শিকি দেখতে পায় যে হুমারে বারবার ক্ষমা চাইতে থাকে, বলতে থাকে, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। এই কথাগুলো বলতে বলতে অজান্তেই সে তার ব্লাড ডেমন আর্ট সক্রিয় করে ফেলে। শিকি অবাক হয়ে দেখে যে হুমার আর ব্লাড ডেমন আর্ট একটি বড় ডেমন তৈরি হয়ে যায়। জিন এটা দেখে অবাক হয়ে যায় যে এই মেয়ের এত রক্ত কিভাবে। আর হুমারে বলে, আরে দয়া করে তোমরা দুজনে পালিয়ে যাও, নইলে সে তোমাদের দুজনকে মেরে ফেলবে। তারপর এই শক্তিশালী রাক্ষস তাদের দুজনের উপর আক্রমণ করে। অন্যদিকে আমরা নায়াতো সেন্সেইকে দেখি। তারপর প্রিন্সিপাল তার কাছে এসে বলেন যে তুমি প্রথম দিনে তোমার ছাত্রদের একটু বেশি কঠিন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছো না। নায়াতো বলে যে ওই বাচ্চারা নিজেদের শক্তি তৈরি করতে চায়, আর তারা ক্লাসে বসে এটা করতে পারে না। প্রিন্সিপাল বললেন, তুমি সত্যি তাদের অনেক যত্ন করো, কারণ যে প্রতি বছর কত ডিমন শিশুকে হত্যা করা হয় এইটা চলতে থাকে, এবং অনেকের ওপর অদ্ভুত পরীক্ষা নিরীক্ষা করা হয়। এটা ওই ছোট নিষ্পাপ শিশুদের দোষ নয়, বরং মমতার সংগঠনের লোকেরা এটা বোঝে না। আমি আশা করি ঈশ্বর ডিমনদের যতটুকু শাস্তি দেন সেই শাস্তি যেন মানুষদেরও দেওয়া হোক। কিন্তু নায়াতো বলে, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, আমি কেবল ক্ষমতায় বিশ্বাস করি। যদি তুমি শক্তিশালী হও তাহলে তুমি খুশি হবে। প্রিন্সিপাল এই বলে চলে যান যে ওই বাচ্চাদের শক্তিশালী হতে সাহায্য করো। অন্যদিকে আমরা দেখতে পাই যে রাক্ষসের আক্রমণে একটি বিশাল বিস্ফোরণ ঘটে, কিন্তু এরপরে জিন রাক্ষসের সাথে লড়াই শুরু করে। হুমারা এই রাক্ষসকে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং বেশি রক্তপাতের কারণে সে বেহুশ হয়ে পড়ে, যার উপর শিকি তাকে সাহায্য করার জন্য যেতে শুরু করে। আর তখনই সে দেখে এই ডিমন হুমারিকে হত্যা করছে। এরপর ওই ডিমন তার মুখ দিয়ে অনেকগুলো রক্ত ছুঁড়ে মারে, যার ফলে সব জায়গায় রক্ত দিয়ে ভরে যায়। হুমারে তখন একটু জেগে বলে, প্লিজ এমন করো না। দিদি আসে তাদের সবাইকে চলে যেতে বলে, আর জিন আটকে গিয়েছে। আর তখন শিকি দাঁড়িয়ে বলে, যদি আমরা এখান থেকে চলেও যাই তারপরও তুমি রক্ত শূন্যতায় মরে যাবে, আর আমি আমার চোখের সামনে আর কাউকে মরতে দেখতে পারবো না, আমি তোমাকে রেখে যাব না। আর তখনই ডিমনটি অনেক জোরে চিল্লে ওঠে, যার কারণে একটু অনেক বড় প্রেশার তৈরি হয়। আর এই প্রেশারটি জঙ্গলের বাইরে অন্যান্য ছাত্রদের সামনেও পৌঁছে যায়। আর নায়াতো বলে, ওহ, এটা হুমানের ব্লাড ডিমন আর্ট, তাহলে দেখা যাক ওরা এটার মোকাবেলা কিভাবে করে। শিকি আবার তার ব্লাড ডিমন আর্ট ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সেটা করতে পারে না। ডিমনটি শিকির উপর পাথর দিয়ে হামলা করে, যা শিকিকে লেগেও যায়। আর এটা দেখেই নায়াতো বলে, হয়তো আগেরবার ও তার ভালো ভাগ্যের জন্য এই শক্তি ব্যবহার করতে পেরেছিল, কিন্তু এবার তার ভাগ্য তার সাং দিচ্ছে না। তখন শিকি ভাবে, সত্যি কি আমি এতটাই দুর্বল? আমি আমার বাবাকে বাঁচাতে পারিনি, আমি কি এই মেয়েটাকেও বাঁচাতে পারবো না? তখনই জিন সেখানে এসে বলে, বাচ্চাদের মতো কান্না বন্ধ কর। সে বলে, আমি কাঁদছি না, চোখে কাঁচ ঢুকে গেছে। কিন্তু এরপর জিন নিজের 2 হাত থেকে রক্ত বের করে, এবং তারপর সেই ডেমনের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। নাইটো দেখে এই ছেলেটা তার রক্তকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। বন্ধুরা, একটা ডেমনের রক্ত তার ব্যবহারকারীর ইচ্ছে মতো যে কোনো আকার নিতে পারে, এবং সেই রক্ত নিয়ন্ত্রণ করার সিগন্যাল ব্রেইন পাঠায়। এরপর জিন তার ব্লাড ডেমন আর্ট ব্যবহার করে এই ডেমনের উপর উঠে সরাসরি তার গলায় আঘাত করে, কিন্তু আমরা দেখি যে সেই ডেমন তার গলা বাঁচিয়ে নিয়েছে। অন্যদিকে শিকিও তখনও চেষ্টা করছিল যে সে যেন তার শক্তি ব্যবহার করতে পারে, কিন্তু তখনই শিকি দেখে জিন তার শক্তি ব্যবহার করে নিজের রক্ত দিয়ে শুধু এমন অস্ত্র তৈরি করছে যা কাটার কাজে লাগে, আর হুমারের শক্তি তার সুরক্ষার জন্য বডিগার্ডের মতো ডেমন তৈরি করে দেয়। এখন শিকির বোঝা যায় যে সে কি করতে পারে, আর তখনই সে হাসে। অন্যদিকে সেই ডেমন জোরে চিৎকার করে, যার ফলে চিনের কানের থেকে রক্ত বেরিয়ে আসে। নাইটো ভাবে এবার তাকেই তাদের সাহায্যে যেতে হবে, কিন্তু তখনই শিকি তার ব্লাড ডেমন আর্ট ব্যবহার করে একটা রাইফেল বানিয়ে ফেলে। কিন্তু তখনই সেই ডেমন শিকির উপর আক্রমণ করে, কিন্তু শিকি তখন সেখান থেকে গায়েব হয়ে যায়, এবং এরপর সেই ডেমনের উপর তার বুলেট শুট করে। আর একই অ্যাটাকে ওই ডেমনের কামতামাম হয়ে যায়। ওর এই শক্তি দেখে নাইটোর জিন অবাক হয়ে যায়, আর শিকি বলে, এখন আসলো মজা। কিন্তু ওই ডেমনের শেষ হওয়ার সাথে সাথেই হুমারে অজ্ঞান হয়ে যায়। জিনও তার এই হামলাতে অবাক হয়ে যায়, কারণ তার এই অ্যাটাকে ওই ডেমনই শুটু মরেনি, তার আশেপাশের পরিবেশ বদলে গেছিল। এরপরে সে কি হুমারের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে যেতে পারে না, আর সেখানেই পড়ে যায়।
আর নাইটো সেখানে বলে যে আমরা আমাদের শক্তির অতিরিক্ত ব্যবহার করে ফেললে আমাদের শরীর প্যারালাইসিস স্টেজে চলে যায়, আর এর ফলে আমাদের জীবনও যেতে পারে। এই কথাতে শিকি বলে, তো প্রথমে আপনি আগে হুমারেকে দেখেন, সে নিজের অনেকটা রক্ত ব্যবহার করে ফেলেছে, তার জীবন এখন বিপদের মধ্যে। নাইতো ভাবে এ তো নিজেই মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে আছে, তবুও অন্যের কথা ভাবছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ পিছন থেকে জিন আক্রমণ করে বসে, কিন্তু তার আক্রমণ নাইতো থামিয়ে দেয়। এরপর জিন বলে, আপনি ওদের দিকে মন দেবেন না, ওরা বাঁচুক বা মরুক তাতে কিছু যায় আসে না, আপনি এখানে আমার সঙ্গে লড়ুন। নাইতো বলে, আমাদের এই মেয়েটিকে জরুরি চিকিৎসা দিতে হবে। কিন্তু জিন বলে, এটা আমার সমস্যা না। এটা শুনে নাইতো বলে, তোমার মতো লোক আমাকে একদমই পছন্দ না। কিন্তু জিন বলে, আপনি আমাকে পছন্দ করুন বা না করুন তাতে আমার কিছু যায় আসে না, তবে একটা কথা বলুন, যদি আমি আপনাকে মেরে ফেলি তাহলে কি সত্যি আমি গ্র্যাজুয়েট হয়ে যাব? নাইতো বলে, হ্যাঁ এটা সত্যি, আর চিন্তা করো না, আমি আমার আসল শক্তি ব্যবহার করব না। এরপর জিন লাগাতার নাইতোকে আক্রমণ করতে থাকে, কিন্তু তার আক্রমণ নাইতোর ছাতাকে একদমই কাটতে পারে না। তারপর যখন জিন আবার আক্রমণ করতে আসে, তখন নাইতো নিজের ছাতা থেকে ধোঁয়া ছড়িয়ে দেয়। ধোঁয়ার কারণে জিন কিছুই দেখতে পায় না। ঠিক তখনই তার হাতে বুলেট এসে লাগে, তাই সে গিয়ে এক গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আমরা দেখি যে নাইতো নিজের ছাতা দিয়েই গুলি চালাতে পারে, কিন্তু আসল কথা এগুলো আসল গুলি নয়, বরং রাবারের বুলেট। আর সেই জায়ান্ট ডেমনের সঙ্গে লড়াইয়ের কারণে জিন আগেই কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তারপরও সে নিজের ব্লাড ডেমন আর্ট ব্যবহার করে এবার লং রেঞ্জ আক্রমণ করতে থাকে। এরপর সে নাইতোর পেছনে এসে পড়ে, কিন্তু নাইতো নিজের ছাতার হ্যান্ডেল খুলে জিনের দিকে ছুড়ে দেয়। এটা আসলে একটা বোমা, কিন্তু শুধু স্মোক বোমা। এরপর আবার ধোঁয়ার কারণে জিন কিছু দেখতে পায় না। ঠিক তখনই নাইতো এসে তাকে এক ঘুষি মেরে হারিয়ে দেয়। তারপর নাইতো বলে, তুমি শক্তিশালী বটে, কিন্তু এতটা নয় যে আমাকে হারাতে পারবে। এরপর সে নিজের ছাতা দিয়ে জিনকে বেঁধে ফেলে। নাইতো বলে, যদি এটা আসল যুদ্ধ হতো তাহলে তুমি অনেক আগেই মরে যেতে। তোমার কি মনে হয়, তুমি তোমার বাবার সঙ্গে দেখা করার জন্য একটু বেশি অধীর হয়ে পড়েছ? এই কথা শুনে জিন অবাক হয়ে যায়, আর আমরা জানতে পারি যে জিনের বাবা একজন মোমোতারু। জিন বলে, হ্যাঁ সে একজন মোমোতারু, আর সে আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমার শরীরে যত ক্ষত আছে সব আমার বাবা দিয়েছে। আমি প্রতিদিন বেঁচে থাকার জন্য যেভাবে লড়েছি সেটা শুধু আমি জানি। আমি কাঁচা খাবার খেয়েও বেঁচেছি শুধু আমার বাবাকে মারার জন্য, আর আমি মৃত্যু থেকে ভয় পাই না। এই কথাগুলো বলেই সে দাঁড়িয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই নাইতো তার মুখ চেপে ধরে মাটিতে আছাড় মারে। নাইতো বলে, যদি তুমি তোমার স্বপ্ন পূরণের জন্যই মরে যাও তাহলে পরে সেই স্বপ্ন বাস্তব হলো তার কি লাভ? তোমাকে তোমার স্বপ্নের জন্য বাঁচতে হবে। এরপর জিন অজ্ঞান হয়ে যায়। এরপর সাহিত্য কল করে বলে, হ্যাঁ আমাদের জঙ্গলে যত দ্রুত সম্ভব স্কুল নার্স চাই। এখন যেহেতু জিন ধরা পড়েছে এবং অজ্ঞান, তাই এই গ্রুপে শুধু শিকি বেঁচে আছে। এখন তাকে নিজের গোল পর্যন্ত 5 মিনিট 42 সেকেন্ডে পৌঁছাতে হবে। এখন শিকির সামনে দুটো অপশন, এক, এই সময়ের মধ্যে সে অন্য বলটি খুঁজে বের করে গোল পর্যন্ত পৌঁছাবে, বা অথবা সেই একটি বল যা নাইতো সেন্সের হাতে আছে সেটি কেড়ে নেবে। শিকি এখান থেকে দৌড় শুরু করে, তাই নাইতো তার পেছনে যায়। কিন্তু যেহেতু জিন দড়ি দিয়ে বাঁধা ছিল, শিকি অন্য দিক দিয়ে এসে জিনকে ছাড়িয়ে দেয়। শিকি বলে, এই আমি তোমাকে সাহায্য করব, বদলে তুমি আমার সঙ্গে কাজ করো। কিন্তু জিন বলে, তুমি আমাকে সাহায্য করবে, এটার থেকে বেশি অপমানজনক আর কিছু হতে পারে না আমার জন্য। শিকি জিজ্ঞেস করে, তোমার জন্য বেশি জরুরি কি, তোমার কুল না তোমার অহংকার? কিন্তু জিন বলে, আমি তোমার সঙ্গে কাজ করতে চাই না। তাই শিকি বলে, তুমি যেমন তোমার বাবাও তেমন, আমার বাবাও মোমোতারও ছিলেন, আমরা দুজনেই অনেকটা একই রকম। অন্যদিকে আমরা দেখি নাইতো শিকিকে খুঁজছিল, তখন সে দেখে শিকি দৌড়াচ্ছে, তাই পরের মুহূর্তেই নাইতো তার সামনে এসে পড়ে। নাইতো বলে, তুমি জানো এই বল ছাড়া তুমি জিততে পারবে না। কিন্তু তখনই শিকির সাহায্যে জিন এসে যায়, মানে এদের মধ্যে একটা ডিল হয়ে গেছে। কিন্তু যখন জিন আক্রমণ করে নাইতো সেটি এড়িয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই জিন নাইতোকে সেই দড়ি দিয়ে বেঁধে ফেলে, যে দড়ি দিয়ে নাইতো জিনকে বেঁধেছিল। এরপর দুজন মিলে নাইতোকে নিজের দিকে টানতে থাকে। তখন জিন নাইতোর ওপর হঠাৎ আক্রমণ করে। নাইতো সেই আক্রমণ থেকে বাঁচতেই শিকি তার কাছ থেকে বলটি দূরে ছুঁড়ে ফেলে দেয়। নাইতো জানে এখন মাত্র 3 মিনিট বাকি, আর এই দুজনের মধ্যে শুধু একজনই বলটি নিয়ে যেতে পারবে, আর অন্যজন সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু তখনই শিকি বলে, এটা নাও আর দৌড়াও জিন। জিন সেটা নিয়ে দৌড়াতে শুরু করে, আর যে যদি তোমার এই প্ল্যান হয় তাহলে এতে শুধু জিন জিতবে, আর তোমাকে তো স্কুল থেকে বের করে দেওয়া হবে। এই কথাটা শিকি একটু ভুলে গিয়েছিল, আর এখন বেচারা একটু শখে চলে গেছে। নাইতো বলে, দেখো বন্ধুদের, এটা বোকাই থাকতে চলেছে। অন্যদিকে দৌড়াতে দৌড়াতে জিন ভাবে যে যদি সে তার পুরো জোর লাগায় তাহলে সময় মতো গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু তখনই তার শিকির কথা মনে পড়ে যায়, আর এখন সে তার রাস্তা বদলে ফিরে যেতে শুরু করে, আর বলে, কিছু ভুল বুঝো না, আমি এটা চাই না যে আমার ওপর তোমার কোনো ঋণ থেকে যাক। আর এরপর সে এই বলটা শিকির দিকে বাড়িয়ে দেয়। কিন্তু হঠাৎই এদের মাঝে এক আজব জন্তু এসে যায়,
নাইতো সেন্সেই জানায় এটা মুকোবাকু এক্সপ্রেসের আমাদের হাই স্পিড কুরিয়ার বয়, আর এটা আর্জেন্ট মেসেজ ডেলিভারি করে। আর এখন এরা এমার্জেন্সি খবর পায় উনি অর্গানাইজেশনের কিয়োটো ব্রাঞ্চে মমতারো অর্গানাইজেশন আক্রমণ চালিয়ে দিয়েছে, তাই তাদের দ্রুত সাহায্য দরকার। তারপর আবহাওয়া পরিষ্কার হয়ে যায়, আর অন্য বাচ্চারা এখনও জঙ্গলের বাইরে বাকিদের অপেক্ষা করছে। আর তখন এরা সবাই বাইরে বেরিয়ে আসে। তারপর বাকিদের নাইতো সেন্সেই পুরো পরিস্থিতি বোঝায় যে এই মুহূর্তে আমাদের একজন আহত হয়েছে, আর তাকে ইনফরমারিতে পাঠানো হয়েছে। আর এখন এদের পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ তাদের অর্গানাইজেশনের কিয়োটো ব্রাঞ্চে আক্রমণ হয়েছে। তাই এখন এদের সবাইকে সেখানে সাহায্যের জন্য যেতে হবে। এরপর আমাদের একটি বোর্ড দেখানো হয়, এবং এখন এর মাধ্যমেই এরা সবাই কিয়োটো যাচ্ছে। এখানে শিকি কনসেন্ট্রেট করে নিজের সিগোকে গায়েব করে ফেলে, আর সে এটা আকারিকে দেখায়। কিন্তু আকারি বলে, এতে বড় কি আছে, এটা তো কোনো বাচ্চাও করে ফেলতে পারবে। এরপর এদের মধ্যে এখানে তর্ক শুরু হয়ে যায়। এরপর আমরা জানতে পারি যে এদের ক্লাস ছাড়া বাকিদের ক্লাস আর তাদের শিক্ষকরা ফিল্ড ওয়ার্কের কাছে ব্যস্ত, তাই কি